আত্মসমর্পণের হাসি হেসে হরনাথ বলল, তোমার সঙ্গে যুক্তির লড়াইয়ে এঁটে ওঠা সত্যিই দুষ্কর। বাংলা সাহিত্য জগৎ সম্পর্কে তুমি এত খবর রাখো দেখে বিস্মিত হলাম। যাই হোক, আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। স্বীকার করছি জনপ্রিয় সব কিছুই গ্রহণীয় নয়। তবে এত কিছুর পরও বিয়ে নামের জনপ্রিয় এবং অত্যাবশ্যকীয় কাজটিকে আমি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখছি। বিয়ে না করলে তার মাহাত্ম্য বা মাধুর্য সম্পর্কে তুমি জানবে কেমন করে? তাই মাথায় টোপর না পড়া পর্যন্ত আমি তোমাকে বিব্রত করতেই থাকব। বন্ধু হিসেবে সেটি আমার দায়িত্বও বটে। তবে আজকের মতো এই প্রসঙ্গের এখানেই ইতি। এবার বলো তোমার মন খারাপের কারণ। নরেনের সঙ্গে কি কথা হলো গতকাল? সৌরিন হঠাৎ গম্ভীর হয়ে বলল, নরেনের মুখে শুনলাম রামকৃষ্ণ পরমহংস গুরুতর অসুস্থ। তিনি রোহিণী নামের দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যার নাম ক্যান্সার। বর্তমানে শ্রীরামকৃষ্ণ রয়েছেন কাশীপুরের একটি বাগান বাড়িতে। প্রখ্যাত চিকিৎসক মহেন্দ্রলাল সরকার তার চিকিৎসা করছেন। হরনাথ দুঃখী গলায় বললেন, এ এক মন খারাপের খবরই বটে। এই সংবাদ শোনার পর থেকেই তুমি বুঝি দুশ্চিন্তায় ডুবে আছো? আমাকে মার্জনা করো বন্ধু। আসল ঘটনা না জেনে তোমার সঙ্গে বেমক্কার রসিকতা করেছি। পরিবেশ লঘু করার জন্য সৌরিন বলল, না না ভায়া, তোমার রসিকতায় আমি কিছু মনে করিনি। বন্ধু ছাড়া এমন সরস কথাবার্তা সংসারের কার সঙ্গেই বা আদান প্রদান করা যায়। আসল কথা, কিছুদিন ধরে আমি নিদারুণ মানসিক সংকটে ভুগছি। কার কাছে গেলে শান্তি পাবো ভাবতে ভাবতে রামকৃষ্ণ পরমহংসকে মনে পড়ল। ভাবছিলাম একবার গিয়ে তাকে দর্শন করি, তার কাছে বলি আমার সমস্যার কথা। এমন সময় গতকাল নরেনের মুখে শুনলাম তার অসুস্থতার সংবাদ। বুঝতে পারছি না এই সংকট সময়ে কে আমাকে দেখাবে সঠিক পথের দিশা। সংকটের বিষয়ে আমাকে বলা যায়? আমি জানি জানি তোমার তুলনায় আমার জ্ঞানগম্যি নিতান্তই সাধারণ, কিন্তু বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করা আমার কর্তব্য। দেওয়াল ঘড়ির দিকে কিছুক্ষণ স্থির চোখে চেয়ে সৌরিন বলল, আজ বেলা যে অনেক হলো, 4টে বাজতে চলল প্রায়। তোমার বাড়ি ফিরতে কিছু বিলম্ব হলে অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। আজ সকালে কনক চাপা পিত্রালয়ে গেছে। নতুন কেনা নোবেলটিও শেষ। বাড়ি ফিরে সময় কাটানো মুশকিল। তার চেয়ে বরং তোমার এখানে আরও কিছুক্ষণ থেকে যাই। খুশি হয়ে সৌরিন বলল, তবে তো ভালোই হলো। আজ তোমাকে এমন একটি কথা বলবো যা আগে কোনো দিন বলিনি। মন দিয়ে শোনো। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় প্রশ্ন করবে। শালটি ভালো করে গায়ে জড়িয়ে আরাম কেদারায় গুছিয়ে বসল হরনাথ। তুমি তো জানো, সেই ছোটবেলা থেকে আমার মাথার মধ্যে এক বিদঘুটে পোকা বাস করে। সব বিষয়ে প্রশ্ন করাই যার একমাত্র কাজ। জানি না, আবার ওই সন্দেহবাতিক স্বভাবের জন্য একাধিকবার তোমার জীবন যেতে বসেছিল। সিমসন সাহেবের পরিত্যক্ত ভুতুরে বাংলোয় রাত কাটানোর পরিকল্পনা, পাঞ্জাবের ভণ্ড সাধুর বুজরুকি ভাঁস, ভুলিনি কিছুই। লাজুক হেসে সৌরিন বলল, সেসব কথা মনে করিয়ে আমাকে আর বিব্রত করো না বন্ধু। শুরু করি আসল কথা। দক্ষিণেশ্বরে যাতায়াতের সময় শুনেছিলাম রামকৃষ্ণ কালীর সাধক হলেও সাধন মার্গের বিভিন্ন পথ অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ অনুভব করেছেন। তিনি তন্ত্র সাধনা করেছেন, বৈষ্ণব ভক্তি সাধনার আগ্রহী ছিলেন, খ্রিস্ট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, এমনকি কলমা পড়ে মুসলিমও হয়েছেন। সব জেনে আমার মাথার পোকাটিও নড়ে উঠল। ভাবলাম দীক্ষা গ্রহণ না হয় কিছুদিন পরেই করব। শ্রীরামকৃষ্ণের ভাবশিষ্য তো আমি হয়েই গেছি। তা আমিও শুরুতে তার মতো বিচিত্র পথের পথিক হই না কেন? যেমন ভাবা তেমনি কাজ। পরের দিন থেকেই শুরু করলাম গুরু খোঁজা। আর তখনই টের পেলাম প্রায় সব বেটাই ভণ্ড। আমাকে টপকে আমার সম্পদের খতিয়ানেরই তাদের আগ্রহ বেশি। দু একজনকে ভরসাযোগ্য ভেবে বাড়িতে নিয়ে এলাম এবং অবিলম্বে কিছু আক্কেল দক্ষিণা দিয়ে বিদায় করলাম। অবশেষে বছর 3 আগে সাক্ষাৎ পেলাম এক সত্যিকারের তান্ত্রিকের। বছর পর শ্মশানেই থাকেন তিনি। নির্দিষ্ট কিছু তিথিতে কামাখ্যায় যান সাধনা করতে। তন্ত্রবিদ্যা সম্পর্কে বিস্তারিতভাবে তার কাছ থেকে জানলাম এবং আমার সাধনার পথ হিসাবে বেছে নিলাম তন্ত্র। সৌরিনের কথা শুনতে শুনতে উত্তেজিত হয়ে উঠছিল হরনাথ। আচমকা বলে উঠল, ঠিক এমন একটি কিছুই আমি আন্দাজ করছিলাম। তোমার মতো দুঃসাহসিক মানুষ প্রথমে তন্ত্রের পথই বেছে নেবে। তারপর কি হলো? সাধনায় সিদ্ধি মিলল? পার্শিয়াল, আংশিক। আমার মতো গৃহী মানুষের পক্ষে তন্ত্রের 64 শাখার সাধনা সম্পূর্ণ করা সম্ভব নয়। এই 3 বছরে সংসার থেকে যতটুকু পেয়েছি
সংসারে থেকে যতটুকু পেরেছি করেছি, তাতে অভাবনীয় কিছু ক্ষমতার অধিকারী হয়েছি। তোমরা হয়তো তাকে অলৌকিক আখ্যা দেবে। বটে, তা কেমন সেই ক্ষমতা? দেখাও দেখি কিছু নমুনা। মন্ত্র বলে ওই দেওয়াল ঘড়ি বা ফুলদানিটি গায়েব করে দিতে পারো? নিদেন পক্ষে জলের পাত্রটি মিনিটখানেক শূন্যে ভাসিয়ে রাখো। হরনাথের কথায় ব্যঙ্গের সুরটি এমনই প্রকট যে সেটি বুঝতে বিন্দুমাত্র সময় লাগলো না সৌরিনের। হেসে বলল, মানছি ওই ধরনের ম্যাজিক দেখানোর কৌশল এখনও আয়ত্ত করতে পারিনি, তবে সাধন বলে আমি স্থান এবং কালের ব্যবধান জয় করার শক্তি অর্জন করেছি। তোমার মূর্খ বন্ধুটির জন্য একটু সহজ ভাষা ব্যবহার করা যায় না ভায়া? তুমি বাংলায় বললেও বিষয়টি আমার কাছে দুর্বোধ্যই থাকলো। আরাম কেদারা থেকে উঠে জানালার সামনে দাঁড়িয়ে সৌরিন বলল, একবার এখানে এসে বাইরে তাকাও বন্ধু, দূরে কি দেখতে পাচ্ছ? হরনাথ উঠে গিয়ে সৌরিনের পাশে দাঁড়িয়ে বলল, আমার ফিটেন গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে। দারোয়ান রামচরণ ঘোড়াটিকে গ্যাসের বাতিস্তম্ভের সঙ্গে বেঁধে হুকোয় দম দিতে ব্যস্ত। দুটি কাক পাঁচিলে বসে থাকা হুলোটির চারিপাশে চক্কর কাটছে এবং তারস্বরে চিৎকার করছে। সম্ভবত কাকের বাসায় থাকা ডিম বা ছানার দিকে নজর পড়েছে মার্জার মশাইয়ের। আর দৃষ্টি আর একটু প্রসারিত করো বন্ধু, একটু দূরে কি দেখতে পাচ্ছ? রাস্তার ওই পাশে দুটি কুলি মজুর গল্প করতে করতে চলেছে অলস ভঙ্গিতে। বোধহয় কাজ শেষ করে ঘরে ফিরছে। দুজনের হাতেই বাজারের থলি, চাল ডাল আনাজপাতির সঙ্গেই ওই থলির ভেতর ধেনু মদের বোতল থাকলে অবাক হব না আমি। আমারও তাই মত, সরিন প্রত্যয়ী কণ্ঠে বলল। আমি এই মুহূর্তে সূক্ষ্ম দেহে ওখানে পৌঁছে শুনতে পারি ওদের কথোপকথন। আমাদের অনুমান সম্পর্কেও নিশ্চিত হতে পারি। হতাশ ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে হরনাথ বলল, তুমি নিশ্চয়ই জানো তোমার দাবির সারবত্তা যাচাই করতে আমি ওদের পিছু ধাওয়া করব না, বরং তোমার ক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য অন্য পন্থা ভাবো। একটু চিন্তা করে সৌরিন বলল, বেশ তো, এবার রঙ্গমঞ্চে স্বয়ং তুমিই অবতীর্ণ হও। প্রতিদিন সকালবেলা তুমি বিধবা খুড়িমার ঘরে যাও প্রসাদ খেতে। আজও নিশ্চয়ই গিয়েছিলে। তখন খুড়িমার সঙ্গে তোমার কি কথা হয়েছিল তা শোনাতে পারি। না, আজ সকালে ব্যস্ত থাকায় খুড়িমার সঙ্গে দেখা হয়নি। কনকই তার ঘর থেকে প্রসাদ নিয়ে এসেছিল। হঠাৎ কিছু মনে পড়ায় সোৎসাহে শরণাথ বলে উঠল, আরে অত কথায় কাজ কি? আজ সকালেই কনকচাপা পিত্রালয়ে গিয়েছে। রওনা হওয়ার আগে তার সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে সেটিই শোনা, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। প্রবলভাবে মাথা দুলিয়ে আপত্তি সুরে সৌরিন বলল, না না বন্ধু, তা হয় না, তা কিছুতেই হয় না। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি ঢুকতেই চাই না। বরং অন্য প্রসঙ্গে এসো। আজ সকালে তোমার বাবা মা অথবা বাড়ির ঝি গোবিন্দর মায়ের সঙ্গে কিছু না কিছু কথা তো হয়েছে, সেগুলিই শোনাই তোমায়। জেদ ধরল হরনাথ, না সে হবে না। আজ সকালে আমার সঙ্গে কনকের কথোপকথন তোমার মুখে শুনতে চাই, না পারলে হার স্বীকার করে নাও। তরল গলায় সৌরিন বলল, আরও একবার ভেবে দেখো বন্ধু, তোমাদের স্বামী স্ত্রীর গোপন আলাপচারিতায় তৃতীয় ব্যক্তিকে আমন্ত্রণ জানাচ্ছ, পরে কিন্তু এর জন্য আফসোস করতে হবে। হাত তুলে সৌরিনকে আশ্বস্ত করল হরনাথ, এই বিষয়ে তোমার দুশ্চিন্তা করার প্রয়োজন নেই বন্ধু। আমি কি করছি সেই বিষয়ে স্পষ্ট ধারণা আমার আছে। যেমন বললাম তেমন করো। আমি দেখতে চাই তোমার সাধনার মাহাত্ম্য। যদি নিজের দাবি প্রমাণ করতে পারো, তবে আমি এই হরনাথ চ্যাটার্জি বইতে চুয়ে শপথ করছি আজীবন তোমার অনুগত হয়ে থাকবো। ভবিষ্যতে তোমার প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত বিনা তর্কে মেনে নেব। হাসির রেখা মুছে গেল সৌরিনের মুখ থেকে। গম্ভীর গলায় বলল, বেশ, তবে তাই হোক। অনুগ্রহ করে আমাকে একটু সহায়তা করো। ঘরের বাইরের দিকে ওই চেয়ারে বসো। আমি কিছুক্ষণের জন্য ধ্যানে বসবো। খেয়াল রেখো সেই সময় কেউ যেন ঘরে প্রবেশ না করে। আশা করি আধ ঘন্টার বেশি সময় নেব না। তবে তোমার কাছে একটি মিনতি আছে। আমার বিশেষ ক্ষমতার প্রমাণ পাওয়ার পরেও তুমি আমার বন্ধুই থেকো। লঘু আড্ডায়, সরেস ঠাট্টায়, উদ্দাম তর্কে, আমোদে আলোচনায়, ব্যঙ্গে নিখাদ বন্ধু। তোমার অনুগত্যের চেয়ে বন্ধুত্ব আমার কাছে বেশি মূল্যবান।